তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি। জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। শিক্ষা ছড়িয়ে পড়ুক ভেদাভেদ শূন্য করে, এ বেলা নাই বা জুটুক, ও বেলা জুটতে পারে। বিপ্লব আসছে দেখো নারী, তুমি পিছিয়ে জানি, জ্বলে ওঠো নিজের আলোয়, মুছে দাও দুঃখ গ্লানি। এভাবে আর থেকো না হাহাকার জড়িয়ে বুকে, আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। আমি হাত বাড়িয়ে আছি, সাড়া দাও আমার ডাকে। না না আব্বা, এই হতে পারে না। এমনিতে আপনি আমাদের পড়াশোনার জন্য আপনার সমস্ত কিছু বিসর্জন দিয়েছেন, বাকি যেটুকু জমি জমা আছে সেটুকু যদি বিক্রি করে দেন। না না আব্বা, আমি আপনার এই কথা মানতে পারবো না আব্বা। আমাদের পড়াশোনা আছে, সামনে কমলার বিয়ে আছে, এত কিছু ব্যবস্থা আপনি করবেন কিভাবে? এখন যদি আপনি জমি বিক্রি করেন, না না আব্বা, এই কাজ আপনি কিছুতেই করতে পারেন না। আমি আমার নিজের স্বার্থের জন্য আমার ভাই বোনের জীবন আমি নষ্ট করতে পারবো না আব্বা। কি গো, তোমাদের বাড়িতে তো বিয়ে লেগেছে, তৈরি হয়ে নাও, বরযাত্রী যাবে না? বিয়ে লেগেছে মানে? কার বিয়ে? কার আবার? তোমাদের ভাইয়ের বিয়ে। আমার ভাইয়ের বিয়ে মানে? আমানের? সে কি, আমান তোতন ছাড়া বুঝি তোমাদের আর কোনো ভাই নেই? কি সব হেয়ালি করছো হামিদা? যা বলো একটু স্পষ্ট করে বলো না। কেন, তোমাদের পাতানো ভাই মিজান, ওর কথাকে এত তাড়াতাড়ি ভুলে গেলে নাকি? আচ্ছা, মিজানের বিয়ে তাতে আমাদের কি? তোমাদের কি মানে? তোমাদের বাড়িতেই তো ওর বিয়ে হচ্ছে। মিজানের বিয়ে বলছো আমাদের বাড়িতে? আচ্ছা, আমি না তোমার কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না।
আমি সত্যিই বলছি, মিজানের বিয়ে এই বাড়িতেই হতে চলেছে। কার সাথে? কার সাথে আবার? তোমাদের আদরের মেজু বউর সাথে। মেজুবুর সাথে মিজানের বিয়ে? কে দিচ্ছে এমন বিয়ে? তোমার মা আর চাচি মিলেই তো বিয়ের ঘটকালিটা করছে। তো তুমি কোন পক্ষে যোগ দেবে, ছেলে পক্ষ নাকি মেয়ে পক্ষ? যে যা খুশি বলুক গে। আমার কাছে এসব বাজে কথা বলতে এসো না, আমি সব শুনতে পারবো না। সেজন্যই তো বলি, এই বাড়িতে কোনো সুস্থ মানুষ বসবাস করতে পারে না। আমার দম একদম বন্ধ হয়ে যাচ্ছে। কেন? এই বাড়িতে যদি অন্যরা বাস করতে পারে, তাহলে তোমার দম বন্ধ হওয়ার কোনো কারণ তো দেখছি না। দেখবি কি করে? তুমি তো অন্ধ। তোমার তো রোজ রোজ আমার মতো অপমান সহ্য করতে হয় না। তার রোজ রোজ কে তোমাকে অপমান করে? সেদিন তোমার বোন যা তা বলে অপমান করলো, আজ আবার তোমার চাচি। চাচি? চাচি আবার তোমাকে কি বলেছে? কি বলেনি সেটা বলো। বলে আমার জন্য নাকি রোজ রোজ এই বাড়িতে ঝগড়া লাগে। আর তোমার মা চুপ করে শুনলেন, একটা কথাও বলেনি। এই কথাটা কিন্তু চাচি একদম মিথ্যে বলেনি হামিদা। তার মানে তুমি বলতে চাচ্ছ আমি ঝগড়া করি? এই কারণে তো আমি এই বাড়িতে থাকতে চাই না। দেখো হামিদা, আমি তোমাকে স্পষ্ট করে বলে দিচ্ছি, এই বাড়িতে তোমার পোষালে থাকো, আর না পোষালে বাপের বাড়ি চলে যাও। রোজ রোজ আমার এই ঝামেলা পোহাতে ভালো লাগে না। কি হলো? এত রাতে কোথায় গিয়েছিলে? কোথাও না, একটু পুকুর পাড়ে বসেছিলাম। কেন এত রাতে পুকুর পাড়ে কেন বসেছিলে? কোনো সমস্যা? সমস্যা? আমার জীবনটা একটা সমস্যা। কেন গো, তোমার কি হয়েছে আমায় বলো। বলছিলাম, অনেক দিন তো হলো, এবার আমাকে ঢাকায় ফিরে যেতে হবে। তাই ভাবছিলাম যাবার আগে তোমাকে এবং বাবুকে আমাদের বাড়িতে রেখে যাব। তুমি এসব কি বলছো? আমাদের বাড়ির এই অবস্থা আমি কি করে যাই বলো? সবে সুলতান ভাইয়ের খবরটা এলো, তার মধ্যে ভাবি নামে এসব গুজব রটেছে। আমাদের বাড়ির অবস্থা সব মিলে এখন দোজকের থেকেও খারাপ। এই অবস্থা আমি যাই কি করে বলো? জানতাম, আমি জানতাম কিছু না কিছু অজুহাত দিয়ে তুমি আমার বাড়ি যেতে চাইবে। তোমাকে আমি চিনি না অন্তরা, তুমি কোনোদিনও আমার বাড়ি যেতে চাও না। হ্যাঁ, আমার মা এবং চাচি আসলে ঠিক বলেন। হ্যাঁ, তারা ঠিক বলেন, তোমার আসলে অহংকার। একটু লেখাপড়া জানো তো, তাই গ্রামে গিয়ে থাকতে চাও না। হ্যাঁ, আমার মা, আব্বা, চাচি সবাই তো অশিক্ষিত। ওখানে গিয়ে থাকলে তোমার সম্মান চলে যাবে। কি? তুমি আমাকে কথা বলতে পারলে? আমি যাইনি, ওখানে থাকিনি। দিনের পর দিন তোমার মা চাচি আমার উপর যা অত্যাচার করেছে, তবু আমি মুখ বুজে সহ্য করেছি, শুধু তোমার কষ্ট ভেবে। আমার যখন বাবু পেটে, তখন কি তাদের অত্যাচার কমেছিল? কমেনি। আমার আম্মা আব্বা যদি সে সময় আমাকে এখানে না নিয়ে আসতো, তাহলে হয়তো আমি মরেই যেতাম। কিন্তু তুমি আমাকে বলছো আমি অহংকার দেখাই। শোনো, একই পুরনো কার সঙ্গে খেতে লাভ নেই। একই কথা কতবার শুনবো? আরে বাবা, মানুষ তো বদলায় না কি? তারা যে অন্যায় করেছে তার জন্য তারা কম শাস্তিও তো পায়নি। এতদিন হয়ে গেল তারা তাদের নাতির মুখটা পর্যন্ত দেখেনি। তারা যা করেছে তার জন্য তারা লজ্জিত। আমার নিজে থেকে আমাকে বলেছে যে তার বউকে এবং নাতিকে দেখতে চায়। আমি যতবার গিয়েছি ততবার একই কথা বলেছে, তারা একটিবার তোমাদেরকে দেখতে চায়। বাবা, হঠাৎ ছেলে বউয়ের জন্য পিরিত উঠলে দেখছি। মুখ সামলে কথা বল অন্তরা। তুমি যাদের সম্পর্কে কথা বলছো তারা আমার আম্মা এবং আব্বা। এতদিন কথা ছিল তারা? এতদিন তাদের নাতির মুখ দেখতে ইচ্ছা করেনি? ও, নাতির ঠোঁট কাটা ছিল বলে? যেই ঠোঁটটা সারিয়ে আনা হলো, অমনি নাতির জন্য মন কাটতে আরম্ভ করলো। এতই যদি নাতির মুখ দেখার শখ হয়, তাহলে একবার এখানে এসে দেখে গেল না কেন? বাবুর উপর তোমার আম্মা আব্বার যেমন অধিকার আছে, আমার পরিবারেরও আছে। তাদের বাড়ির নাতি তারা এখানে এসে দেখতে যাবে কেন? তাদের নাতি তাদের বাড়িতে যাবে না? বাবুর শরীরে আমাদের বংশে রক্ত আছে। ও, এখন তোমাদের বাড়ির রক্ত কথা বলতে আরম্ভ করেছে? তোমার বাড়ির লোকেরা আমার জন্য কি করেছে? আমার বাবুর জন্য কি করেছে? আমি তো করেছি। তোমার উপর যতবার অন্যায় হয়েছে আমি প্রতিবাদ করেছি।
তোমার জন্য আমি আমার বাড়ি, আম্মা আব্বা সবাইকে ছেড়ে চলে এসেছি। সব সময় তোমার পাশে থাকবার চেষ্টা করেছি। আর কি করব, আর কত কি করব বলো? সব করব, কিন্তু এইবার তোমাকে আমার সাথে আমার বাড়িতে যেতেই হবে। না, আমি যাব না। তুমি তো অদ্ভুত স্বার্থপর মানুষ। যখন তোমার কোনো থাকার জায়গা ছিল না, তখন আমার সুলেমান ভাই তোমাকে থাকার জায়গা করে দিয়েছে। যখন কোনো কিছু ছিল না, তখন আমার ভাইয়ারা তোমাকে সাহায্য করেছে। যখন তোমার বাচ্চার শরীর খারাপ ছিল, তখন সুলতান ভাই আর ভাবি তাকে দিনের পর দিন দেখেছে। আমি যখন হাসপাতালে ছিলাম, তখন তোমাকে পাক করে খাইয়েছে। তোমার বিপদে, তোমার বউ বাচ্চার বিপদে তারা সবসময় পাশে ছিল। আর আজ যখন তাদের বিপদ, তুমি তাদের ছেড়ে চলে যাবে? আজ আমার চোখে তুমি অনেক ছোট হয়ে গেলে। যেই ব্যক্তি শুধু নিজের স্বার্থের কথা ভাবে, তাকে স্বামী বলতে আমার লজ্জা করছে। তুমি অনেক বদলে গেছো, অনেক। বলিস কি রে কেষ্ট, চলে গেছে? হ্যাঁ, তাই তো শুনলাম। ওই মোহরানির বাড়িতে যে ছেলেটা ছিল সে চলে গেছে। একা একাই গেছে নাকি কেউ তাড়িয়ে দিয়েছে? না, সুলেমান এসেছিল তো, সেই তাকে তাড়িয়ে দিয়েছে। বেশ করেছে। মোহর আলী যে উদ্দেশ্যে ছেলেটাকে নিয়ে এসেছিল তা তাহলে আর হলো না। এই কথা, আমার কিন্তু একটা বিষয় খুব খটকা লাগছে জানেন। কি ব্যাপার? না মানে ওই ঘরে বিবাহযোগ্য মেয়ে থাকা সত্ত্বেও মোহর আলী কেন তার ছেলের বউয়ের সাথে ওই ছেলের বিয়ে দিতে চাইলো? ঘাট থেকে বোঝা হালকা করতে? মানে তো ঠিক বুঝলাম না কথা। বুঝলি না তো? আগে না কথা। তাহলে শোন, সুলতান তো মারাই গেছে, সে তো আর কোনোদিন ফিরে আসবে না, তা তো মানি। বিলক্ষণ মানি। ওই ইংরেজদের হাতে ধরা পড়লে কেউ কি আবার কখনো ফেরত এসেছে? তাহলে ওই বিধবা বউকে সারা জীবন ধরে খাওয়াবে পরাবে কে? তার চেয়ে কারোর সাথে যদি তাকে ভিড়িয়ে দেওয়া যায় তাহলে তো কেল্লা ফতে, তাই না? এই ব্যাপারটা তো আমার মাথায় কখনো আসেনি। এই বয়সে কম তো আর দেখলাম না। তাহলে তো ভালোই হয়েছে, ওই ছেলে আর কখনো আসছে না ওই বিধবা বউটাকে বিয়ে করতে। এত আনন্দের কি আছে? কেন আনন্দ হবে না? মোহর আলীকে কেমন যত্ন করা গেল, তার মনস্কামনা এবার আর পূরণ হলো না। লোকে ঠিকই বলে গাধা পিটিয়ে ঘোড়া করা যায় না। আমি তোকে কত মারবো বলতে পারিস? জোরে বলেছে দুলাভাই, আনন্দের আর সীমা নাই। এতে আমাদের লাভ হলো না, ক্ষতি হলো। গাধা কোথাকার। ভেবেছিলাম মোহরকে বিপদে ফেলবো, তা আর হলো না। মানে ঠিক বুঝতে পারলাম না। সবই যদি তুই বুঝবি তাহলে আমার জায়গায় তো তুই থাকতিস। কথা কি যে বলেন না, কোথায় আপনি আর কোথায় আমি। চুপ কর, সে যেন আর ধরে না। আমি মরছি আমার জ্বালায়। আমার কপালটাই খারাপ, প্রতিবার বেটা আমার হাত থেকে বেঁচে যায়। এবারে কোথায় বাঁচলো? এবার তো আমরাই জিতলাম। না রে কেসটা না, আমরা জিতেও হেরে গেলাম। ছেলেটা যদি থাকতো, বিয়েটা যদি করতো, তাহলে মোহর কবিরাজকে বেইজ্জত করে সারা জীবনের জন্য গ্রাম থেকে বের করে দিতে পারতাম। এখন তো আর তা সম্ভব না। এই কথাটা তো আমার মাথায় একবারও আসেনি কর্তা। একটা বড় সুযোগ হাতছাড়া হয়ে গেল। আবার কবে এরকম সুযোগ আসবে কি জানি। আমার বুঝি আর এই জীবনে রায় বাহাদুর হওয়া হলো না। কোথায় ছিলে তুমি এতক্ষণ? আমান তো তোমাকে কত জায়গায় খুঁজে এলো। কেন? আমি তো সোমনাথের বাড়িতে গিয়েছিলাম। আরে দুজন মেহমান এসেছে বাড়িতে। মেহমান কারা? বিক্রমপুর থেকে মিজানের বাবা এসেছে। ও, মিজানের বাবা। আচ্ছা আচ্ছা। আসসালামু আলাইকুম। ভাই সাহেব, আপনি তাহলে মিজানের বাবা? জি, আমি মিজানের বাবা, আর ইনি হচ্ছেন মিজানের মামা। তা আপনারা হঠাৎ এখানে? বলছি আসলে মিজান যে এখানে এসে রয়েছে এটা আমরা জানতাম না, কিন্তু ওকে যে আমরা কত জায়গায় খুঁজেছি। কেন, সে বাড়িতে বলে আসেনি? না, বাড়িতে বলে এসেছে যে টাঙ্গাইলের ফুপুর বাড়িতে যাচ্ছে তাঁতের শাড়ি আনতে। দুলাভাইদের আবার ঢাকায় বড় শাড়ির দোকান আছে কি না তাই। তারপর অনেকদিন না ফেরায় আমরা খুঁজে যে পাঠালাম, দেখলাম সে সেখানে নেই।
ওর মা তো কেঁদে কেটে সার। জোয়ান ছেলে কোথায় গেল না গেল এ নিয়ে চিন্তা হয় না? হ্যাঁ, তা তো হবেই। আমরা তো ভাই সাহেব এসবের কিছুই জানতাম না। অনেক খোঁজ তল্লাশির পর জানতে পারলাম যে মিজান আপনার বাড়িতে এসে রয়েছে। তখনই আমরা ভেবেছিলাম আপনার বাড়িতে আসবো, কিন্তু তার আগেই দেখি মিজান বাড়িতে এসে হাজির। কিন্তু মিজান বাড়ি থেকে না বলে এভাবে চলে এলো কেন? তার কারণ কি? তার এখানে আসার কারণ আপনি কিছু বলেনি? হ্যাঁ, সে বলেছে। সে বলেছিল যে সে আমার কাছে কবিরাজি শিখতে চায় এবং শিখেও ছিল কিছুদিন। হ্যাঁ, সেটা তো বটেই, তাছাড়াও আরেকটা কারণ আছে। মিজানের বাড়ির লোক কেন এলো এ বাড়িতে? ওই লোকটাকে তো আমি চিনি, উনি মিজানের মামা। বাবাকেও তো দেখলাম। কি মতলব নিয়ে এসেছে কে জানে। ভাবি, আমায় ডেকেছিলে? হ্যাঁ আপা, ও ঘরে কারা এসেছে? হুমা, তুমি জানো না মিজান ভাইয়ের বাবা এবং মামা এসেছে। ওনারা এ বাড়িতে হঠাৎ? কি ব্যাপার? ব্যাপারটা একটু গোপনীয়, সময় হলেই জানতে পারবে। বলো না আপা, এমন কি ব্যাপার যা তুমি আমাকে বলতে পারো না? ব্যাপার আছে, আগে সবকিছু ঠিকঠাক হোক, কথাবার্তা পাকা হোক, তারপর বলবো। তুমি তো কখনো এরকম হেয়ালি করে কথা বলো না, তাহলে আজ এরকম ভাবে কথা বলছো কেন? বলবে না তো? বলো না, আমার কোনো কৌতূহল নেই। বাসায় দুজন লোক এসেছিল তাই জানতে চেয়েছি, না জানলেও আমার কোনো ক্ষতি হবে না। ওই দেখো, তুমি কি আবার রাগ করলে নাকি? আচ্ছা বাবা, বলছি, তোমারই ব্যাপার। আমার ব্যাপার? হ্যাঁ গো, মিজানের বাবা এবং মামা তোমার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে। তবে তবে আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি বলছো আপা? ওনারা কি জানে না আমি বিধবা? এসব কথা শোনাও পাপ। ওমা, বিধবাটাতে কি হয়েছে ভাবি? তাছাড়া বিধবাদেরকে বিয়ে করতে মানা নাকি? আমাদের ধর্মে উল্লেখ আছে বিধবাদেরও বিয়ে করা যায়। তাছাড়া তুমি তো কোনো পাপ কাজ করছো না, তোমাকে দিয়ে কেউ তো পাপ কাজ করাচ্ছেও না। না না, এটা আমার কাছে পাপ, মহাপাপ। উনি শারীরিকভাবে হয়তো মৃত, কিন্তু আমার কাছে উনি জীবিত, আর জীবিত অবস্থায় আরেকটা বিয়ে করা মহাপাপ। ভাবি, তুমি খুব ভালো করেই জানো যে সুলতান ভাইজানকে আমি কতটা ভালোবাসি, তাই আমি তোমাকে এমন কিছু বলবো না যাতে আমার ভাইজানের অসম্মান হয়। তাহলে এত বড় একটা কথা আমার কাছে লুকালে কেন? আমাকে যদি তোমাদের বোঝাই মনে হয় তাহলে আমাকে বলো, আমি চলেই যাব। আমি আমার বাপের বাড়ি চলে যাব। যদি সেখানেও আশ্রয় না পাই তাহলে যেদিকে দু চোখ যায় চলে যাব। তবু আমি তোমার সুলতান ভাইয়ের জায়গায় কাউকে বসাতে পারবো না। তুমি এক্ষুনি আম্মা বাবাকে বলো এ বিয়েতে আমার মত নেই, আর ওই বাজে লোকগুলোকে চলে যেতে বলো। ভাবি, তুমি ভুল করছো। বিধবার জীবন বড় কঠিন, তাছাড়া তোমার বয়সই বা কি? এই পাহাড়ের মতো জীবন তুমি কাটাবে কি করে ভাবি? কেন? আমি তোমার ভাইয়ের সঙ্গে এতগুলো ভালো দিন কাটিয়েছি, সেই স্মৃতি নিয়ে আমি বাকিটা জীবন কাটিয়ে দেবো। আমার আর কিছুই দরকার নেই। ভাবি, এরকম সুযোগ কজন পায় বলো? কিন্তু তুমি পেয়েছো, এই সুযোগ হারিও না ভাবি, তাহলে পস্তাবে। আমি বলছি, এই বিয়েতে তুমি মানা করো না। আপা, আমায় মাফ করো, আমি তোমার এই কথাগুলো রাখতে পারলাম না। আমাকে আমার মতো থাকতে দাও। এই বিষয় নিয়ে আলোচনা আমার রুচিতে বাধে। কিন্তু ভাবি, থাক আপা, তোমাকে আমি অনেক ভালোবাসি, তোমাকে আমি কাছের বন্ধু বলে মনে করি, কিন্তু আমাকে এমন কোনো ব্যবহার করতে বাধ্য করো না যাতে আমাদের সম্পর্কটা চিরদিনের মতো নষ্ট হয়ে যায়। কি ব্যাপার, কিছু হলো? না,
চাকরি পাওয়া কি এত সহজ? তারপরও যেসব জায়গায় পরিচিত ছিল সব জায়গায় খোঁজ নিয়ে এলাম। এত ভালো একটা চাকরি হারিয়ে এখন বেসরকারি চাকরির জন্য অন্যের দরজা টোটো করে ঘোরো? দেখো হামিদা, এই একই কথা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে শুনতে শুনতে আমার না আর ভালো লাগছে না। তা শুনতে ভালো লাগবে কেন? উচিত কথা শুনতে তো কারই ভালো লাগে না। আর আমার কথা তো তোমার কোনোদিনও শুনতে ভালো লাগেনি। আমি সেদিন বলেছিলাম বলে এক ধমকে থামিয়ে দিয়েছো। এবার কি হলো? মিললো তো আমার কথা? মিলল তো মানে? অত ন্যাকামি না করে কি হয়েছে সেটা খুলে বলবে? আজ মিজানের বাড়ি থেকে লোকজন এসেছিল তোমাদের মেজু বউয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। তোমাদের মেজু বউ খেলোরে মেয়ে বটে, ঠিক বসে দিয়ে মাছটা ধরে ফেললো। আবার তুমি বলো বাচ্চা মেয়ে। আচ্ছা, তোমার তো জ্বালা ধরছে কেন বলো তো? তোমার তো ওর মতো রূপও নেই, গুণও নেই, তাই তোমার বসিতে কোনোদিন একটা মাছও গাঁদবে না। তাই বুঝি তোমার এত হিংসে হচ্ছে? আমার দরকার কি? আমরা ওরকম বাপের মেয়ে না। একদিকে পরপুরুষকে বশ করছে, অন্যদিকে নাটক করছে। শুনলে একদম গা জ্বলে যায়। নাটক করছে মানে? সে নাকি এই বিয়েতে রাজি না। সুলতানকে নাকি সে এক মুহূর্তের জন্য ভুলতে পারছে না। সে মেয়ে ন্যাকামিও জানে। সে কি? তবে আর কি, তুমিও এবার বোঝাতে লেগে যাও। ইতিমধ্যে তো তোমাদের বাড়ির সবাই আসরে নেমে পড়েছে। হামিদা, তোমার কি মন বলে কিচ্ছু নেই? যদি থাকতো তাহলে মেজ বউয়ের দুর্দশার দিনে আর যাই হোক তুমি ব্যঙ্গ করতে পারতে না। এই বিয়ে নিয়ে তুমি কোনো বক্তব্য রাখবে না। আমি যেন কারো মুখে না শুনি তুমি এই বিয়ে নিয়ে কোনো কথা বলেছো। আমি আর নতুন করে কোনো অশান্তি চাই না। আমাকে তোর কিছু বলতে হবে না বাবা, আমি সব বুঝি। কি কি মা, কি বোঝো তুমি? সেদিন তুই ঘুমের ঘরে গুলবদন করে ডাকছিলি, আমি তোর ঘরে ঢুকেই শুনতে পেয়েছি। না মা, আসলে এই যে শোন, তুমি যে এতদিন গিয়ে ওখানে থেকে এলি, ফিরে এসে তো একেবারে শুকনো মুখে নাওয়া খাওয়া বন্ধ দিয়ে ঘুরে বেড়াচ্ছিস। তুই আমাকে বল, এরপরও কি আমি তোকে বুঝতে পারবো না? তাহলে তো আমার মা হয় বৃথা। আরে কি দেখে, এত বড় ছেলে কাঁদতে হয় নাকি? যা কাঁদিস না। শোন, তোর জন্য একটা সুখবর আছে, শুনলে তো একেবারে খুশিতে ডগমগ হয়ে যাবে। কি সুখবর? তোর আব্বাকে আমি মোরালির বাড়িতে পাঠিয়েছি, তোর মামাকে সাথে নিয়ে আজ সকালেই বেড়াচ্ছি। কেন মা, সেখানে গিয়ে তিনি কি করবেন? তোর সাথে গুলবদনের বিয়ের কথা বলবে। কিন্তু তাতে আর কোনো লাভ হবে না মা, আর তা হবারও নয়। কেন? তা হবার নয় কেন? তারা রাজি হবে না মা। রাজি হবে না তাই বা ভাবছিস কেন? আরে আমি তো রাজি না হবার কোনো কারণ দেখছি না। মেয়েটা তো এখন বিধবা, তাই না? এখন তো রাজি না হওয়ার কোনো কারণ নেই। আব্বাকে পাঠানোর আগে আমাকে একবার জানালে না কেন? কেন, কি হয়েছে? আমাকে কি তুই একটু খুলে বলবি? ওই বাড়ির লোকজন আমাকে ভুল বুঝতে পারে। তাছাড়া গুলবদনও তো। গুলবদন কি? গুলবদন বিয়েতে রাজি না? বুঝিয়ে বলছি, আগে বলুন তো আপনারা কে? উনি হচ্ছেন মিজানের বাবা, আর আমি হচ্ছি মিজানের মামা। তা মোহর আলীর বাড়িতে কি মনে করে? ছেলের বিয়ে নিশ্চয়ই। ভালো ভালো। আশ্চর্য, আপনারা জানলেন কি করে? শুধু আমরা কেন, এই গায়ের এমন কোনো লোক নেই যে তাদের এই কৃষ্ণলীলা দেখেনি। তাহলে মোহর আলী যে বললো তারা কিছুই জানে না। তোমাদের পাশেই আছি, হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি। তোমাদের পাশেই আছি,
হৃদয়ের কাছাকাছি, জীবনের পথ সোজা নয়, আশা নিয়ে নিত্য বাঁচি।